দেখো তোমাদের WBSC ক্লাস 10-এর রায়মার্টিন প্রশ্নবিচিত্রার ভলিউম 1-এর সেকেন্ড সামেটিভের যে মডেল অ্যান্সারের মডেল প্রশ্নের উত্তরগুলো করানো হচ্ছিল। 7টা স্কুলের ভিডিও আপলোড হয়েছে। আজকে 8 নম্বর স্কুল হাওড়া জেলা স্কুলের যে গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি, গ্রুপ ডি এর যে কোশ্চেনগুলো রয়েছে সেগুলো আলোচনা করা হবে। তাই তোমাদের বলবো প্রত্যেকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। দেখো, হাওড়া জেলা স্কুলের গ্রুপের প্রথম প্রশ্ন, কোন সম্পর্কটি সঠিক নয়? এই সমান ভি স্কোয়ার RT। অপশান বিতে কী বলেছে? একটি তড়িৎ কোষে তড়িৎচালক বল ই এবং বিভবেদ ভি এর মধ্যে সম্পর্ক কি ই গ্রেটার দেন ভি হয়? 3 নম্বর বলেছে রান্নার পাত্রের তলদেশ সাদা ও মসৃণ এবং কালো অমসৃণ, সাদা খসখসে না কালো খসখসে, কোনটা করা হয়? এদের তলেরটা করা হয় কি? রান্নার পাত্রের তলদেশ করা হয় কালো ও খসখসে। তারপরে কী বলছে? নেসলার বিকারক বাদামি বর্ণে পরিণত হয় কার সংস্পর্শে এসে? নেসলার বিকারক বাদামি বর্ণে তৈরি হয় অ্যামোনিয়ার এর সংস্পর্শে এসে। তার ব্রোঞ্জের উপাদান কি? ব্রোঞ্জের উপাদান হচ্ছে CuRSN। তারপরে বলছে প্রতিটি তাপমাত্রা এবং 1 ATM চাপে কোনো গ্যাসের বাষ্প ঘনত্ব কত? 24। চাপ স্থির রেখে উষ্ণতা দ্বিগুণ করলে বাষ্প ঘনত্ব কত হবে? বাষ্প ঘনত্ব কত? উষ্ণতা স্থির রেখে চাপ স্থির রেখে উষ্ণতা দ্বিগুণ করলে বাষ্প ঘনত্ব কত হবে? বাষ্প ঘনত্ব অর্ধেক হবে। 12, জলের তড়িৎ বিশ্লেষণে অ্যানোডে 40 গ্রাম অক্সিজেন পাওয়া যায়, ক্যাথোডে উৎপন্ন হাইড্রোজেনের মোল সংখ্যা কত? বলেছে যে জলের তড়িৎ বিশ্লেষণে অ্যানোডে 40 গ্রাম অক্সিজেন পাওয়া যায়। 40 গ্রাম অক্সিজেনের মোল সংখ্যা কত? 40 গ্রাম অক্সিজেনের মোলে নিয়ে গেলে কত মোল হবে? মোল হবে 40/32 মোল। এবার হাইড্রোজেন কতটুকু উৎপন্ন? হাইড্রোজেন দ্বিগুণ সংখ্যায় উৎপন্ন হয়। হাইড্রোজেন কত উৎপন্ন হয়? অ্যানোডে যা অক্সিজেন উৎপন্ন হবে ক্যাথোডে হাইড্রোজেন তার দ্বিগুণ উৎপন্ন হবে। দ্বিগুণের মোল কত? 32 গুণ 2 তো কত হবে? 16, তো 2.5 মোল। এত কত হলো? 2.5 মোল। আবার কি বলেছে? গ্রুপ বি এর প্রথম প্রশ্ন বলছে তামার তৈরি একটি পাত্রের বৃত্তাকার ছিদ্র আছে, তা পাত্রটিকে উত্তপ্ত করলে ছিদ্রের ব্যাসের কি পরিবর্তন হবে? ব্যাসও বৃদ্ধি পাবে। মিটার স্কেল বা ঘড়ির পেন্ডুলাম তৈরি করতে কোন ধাতু সংকর ব্যবহার করা হয়? কোন ধাতু সংকর ব্যবহার করা হয়? ইনভার ব্যবহার করা হয়। ইনভার। তাপ সঞ্চালনে কোন পদ্ধতিতে মাধ্যম ছাড়াই তাপ পরিবাহিত হতে পারে? মাধ্যম ছাড়া তাপ পরিবাহিত হবে বিকিরণ পদ্ধতিতে। রয়েছে একটি ওহমীয় পরিবাহী IV লেখচিত্র প্রকৃতি কেমন হয়? IV লেখচিত্র প্রকৃতি হয় মূল বিন্দুগামী। রয়েছে উষ্ণতা বৃদ্ধিতে রোধাঙ্ক হ্রাস পায় এমন একটি উপাদানের নাম কি? উষ্ণতা বৃদ্ধিতে রোধাঙ্ক হ্রাস পায় জার্মেনিয়াম। রয়েছে কোন সমবায়ে তুল্যরোধের মান সমবায়ে যে কোনো রোধের মানের থেকে কম হয়? কোন সমবায়ের ক্ষেত্রে হয় এটা? সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে হয়। সমান্তরাল সমবায়। তাহলে কি বলছে? একটি গ্যাসের বাষ্প ঘনত্ব 14 NTP তে ওই গ্যাসের 2.8 পরিমাণের কত আয়তন হবে? 2.24 লিটার। 4.5 গ্রাম জলকে সোডিয়াম ধাতুর সঙ্গে বিক্রিয়া ঘটালে কতটুকু হাইড্রোজেন উৎপন্ন হবে? আমি জানি Na প্লাস H2O NaOH প্লাস H2। এটা 2, এটা 2 সমাধান করলে, তাই তো? এখানে কত পেলাম? এটা 2 মোল 1 মোল। ওই তো 4.5 গ্রাম জলকে সোডিয়াম ধাতুর সঙ্গে বিক্রিয়া ঘটালে উৎপন্ন হাইড্রোজেনের আয়তন কত? এটা কত হচ্ছে? 4.8 গ্রাম কত হবে? 18 গুণ 2 36 গ্রাম। এই 36 গ্রাম থেকে কতটুকু পাওয়া যায়? 1 মোল, অর্থাৎ 22.4 লিটার। আমরা লিখতে পারি 36 গ্রাম H2O থেকে H2 পাওয়া যায় কতটুকু? 22.4 লিটার STPতে। তো 4.5 কত হবে? এই তো কোশ্চেন। 4.5 কত হবে? 22.4 × 4.5/36।
দশমিক তুলে কাটাকাটি করলে কত আসবে? 4, 5, 4 দিয়ে কাটলে তবে এটা 4, এই 5, 6, 56 গুণ করলে কত? 5 ছক 30 0, 5 ছক 30 0, হাত থাকলে কত? 3। 2.8 লিটার। বলছে অ্যালুমিনিয়াম থেকে তড়িৎ বিস্ফোরণ পদ্ধতিতে ধাতু নিষ্কাশনের সময় ক্যাথোড হিসেবে কী ব্যবহার করা হয়? অ্যালুমিনিয়াম থেকে তড়িৎ বিস্ফোরণের ধাতু নিষ্কাশনের সময় ক্যাথোড হিসেবে ব্যবহার করা হয় কে? ক্যাথোড হিসেবে ব্যবহার করা হয় গ্যাস কার্বনকে। গ্যাস কার্বন। বলছে অ্যানোড মাড কি? অ্যানোড মাড 2-7। অ্যানোড মাড কি বলছে? যে যখন আমরা কি করব, কপারে তড়িৎ বিশোধন করব। কপারে তড়িৎ বিশোধনের সময় বিশুদ্ধ কপার পাতকে ক্যাথোড এবং অবিশুদ্ধ 99% অবিশুদ্ধ কপারের মোটা দণ্ডকে কিসে ব্যবহার করতে হবে? অ্যানোড হিসেবে ব্যবহার করতে হবে। অ্যানোড হিসেবে ব্যবহার করে যদি কপার সালফেটের জলীয় দ্রবণে কপার সালফেট এর জলীয় দ্রবণকে তড়িৎ বিশ্লেষ্য রূপে ব্যবহার করা হয় তবে এই যে অবিশুদ্ধ কপার ছিল অ্যানোডের নিচে, তবে অ্যানোডের নিচে মসলিনের থলিতে কিছু পদার্থ জমা হয় যাকে অ্যানোড মাড বলে। কি বলছে? ওলিয়ামের রাসায়নিক নাম ও সংকেত লেখো। ওলিয়ামের রাসায়নিক নাম কি? ওলিয়ামের রাসায়নিক নাম হচ্ছে পাইরোসালফারিক অ্যাসিড এবং সংকেত H2SO7। এর রাসায়নিক নাম কি? এর রাসায়নিক নাম পাইরোসালফিউরিক অ্যাসিড, সংকেত H2SO7। তারপর বলছে কি লাইকার অ্যামোনিকে। লাইকার অ্যামোন হচ্ছে 35% অ্যামোনিয়ার গাঢ় জলীয় দ্রবণ। তারপরে আম্লিক বিকালকের উদাহরণ হচ্ছে সিলিকন অক্সাইড SiO2। এইগুলো তোমাদের গ্রুপ এ ও গ্রুপ বির প্রশ্ন উত্তর। এবার হচ্ছে গ্রুপ সি এর প্রথম প্রশ্ন। গ্রুপ সি বলছে রোধ ও রোধাঙ্কের মধ্যে কোনটি অধিকতর মৌলিক এবং কেন? 3-1। রোধ ও রোধাঙ্কের মধ্যে রোধাঙ্ক বেশি মৌলিক। কারণ কি? কারণ অপরিবর্তিত উষ্ণতায় রোধের মান অপরিবর্তিত উষ্ণতায় রোধের মান দৈর্ঘ্য ও প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের উপর নির্ভর করে। কিন্তু রোধাঙ্কের মান নির্দিষ্ট উষ্ণতায় একই থাকে। তারপর প্রশ্ন কি বলেছে? 3-1 অথবা বলেছে যে 240 ভোল্ট 1000 ওয়াট এবং 240 ভোল্ট 100 ওয়াট বৈদ্যুতিক বাতির ফিলামেন্টের দৈর্ঘ্য ও উপাদানের অভিন্ন হলে কোন বাতিটির ফিলামেন্টের অধিক মোটা হবে? কোন বাতির ফিলামেন্ট অধিক মোটা হবে? দেখতে হবে কোন বাতিটির ফিলামেন্ট অধিক মোটা।
দুটো যদি আমরা রোধ বের করি, রোধ দেওয়া আছে কত, রোধ দেওয়া আছে না, রোধ আমার বের করে নিতে হবে। আমরা কি জানি যে রোধ প্রথম বাতির রোধ R1 সমান কত, ভি স্কোয়ার বাই পি সূত্র। ভি এর মান কত দেওয়া আছে, 240 গুণ 240 বাই পি এর মান 1000, 0 কাটলাম, তো কত পড়ে থাকলো এটা 576 56.6 ওহম। দ্বিতীয় বাতির রোধ R2 সমান কত হবে, ভি স্কোয়ার বাই পি সমান কত, 240 গুণ 240 বাই 100 24 576 ওহম। এবার কী পেলাম, প্রথম বাতির রোধ পেলাম 57.6 ওহম, দ্বিতীয় বাতির রোধ পেলাম 576 ওহম। তো আমরা কি জানি, যে বাতির রোধ কম সেটি বেশি মোটা। তো বেশি মোটা কোনটা, এটা হচ্ছে বেশি মোটা। আর যে বাতি শুরু হয় সেটার রোধ বেশি হয়, কারণ প্রস্থবাদের ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক সম্পর্ক হয়। তারপরে কোশ্চেন কী বলেছে, 3-2 পরীক্ষাগারে শর্তসহ নাইট্রোজেন গ্যাস প্রস্তুতির সমীকরণ লেখো। কী প্রশ্ন বলেছে না, 3-2 পরীক্ষাগারে শর্তসহ নাইট্রোজেন গ্যাস প্রস্তুতির সমীকরণ দাও। বলেছে কি, নাইট্রোজেন গ্যাস প্রস্তুতির বিক্রিয়া সমীকরণ। নাইট্রোজেন গ্যাস প্রস্তুতি শর্ত কি, সোডিয়াম নাইট্রাইট NaNO2 এবং অ্যামোনিয়াম ক্লোরাইড NH4Cl কে NH4Cl 1:1 অনুপাতে 1:1 মোল অনুপাতে মিশিয়ে মিশ্রণটিকে ঘন জলীয় দ্রবণকে সতর্কতার সঙ্গে ধীরে ধীরে উত্তপ্ত করলে নাইট্রোজেন গ্যাস উৎপন্ন হয়। বিক্রিয়াটি দুটি ধাপে ঘটে। প্রথম ধাপে কী হয়, সোডিয়াম নাইট্রাইট অ্যামোনিয়াম ক্লোরাইডের বিক্রিয়ায় প্রথম ধাপে কী হয়, প্রথম ধাপে NaNO2 যোগ NH4Cl দুজন বিক্রিয়া করে কী তৈরি করে, দুজন বিক্রিয়া করে তৈরি করে NaCl যোগ NH4NO2। তো প্রথম ধাপে কী তৈরি করে, প্রথম ধাপে সোডিয়াম নাইট্রাইট ও অ্যামোনিয়াম ক্লোরাইডের বিক্রিয়ায় সোডিয়াম ক্লোরাইড এবং অ্যামোনিয়াম নাইট্রাইট তৈরি হয় NaNO2 প্লাস NH4Cl সমান NaCl প্লাস NH4NO2। দ্বিতীয় ধাপে কী হয়, অ্যামোনিয়াম নাইট্রাইট উৎপন্ন হওয়া মাত্রই তাপের প্রভাবে বিয়োজিত হয়ে নাইট্রোজেন উৎপন্ন করে NH4NO2 এর জন্য Na2 প্লাস H2O। তারপরে কী বলেছে, অথবা বলছে স্পর্শ পদ্ধতিতে SiO2 জ্বালানোর জন্য প্ল্যাটিনাম অনুঘটক ব্যবহারের একটি সুবিধা অসুবিধা লিখো। প্ল্যাটিনাম অনুঘটক ব্যবহারের একটি সুবিধা অসুবিধা কি, প্ল্যাটিনাম অনুঘটক স্পর্শ পদ্ধতিতে যদি আমরা প্ল্যাটিনাম অনুঘটক ব্যবহার করি তো আমাদের সুবিধা কি, এটি আমরা বারবার ব্যবহার করতে পারবো, এবং অসুবিধা কি, এটি এর সংশ্লেষে নষ্ট হয়ে যেতে পারে। ধূলিকণার সংশ্লেষে কী হতে পারে, ধূলিকণায় নষ্ট হয়ে যেতে পারে। তার কি বলছে, CuSO জলীয় দ্রবণে 3 CuSO জলীয় দ্রবণে জিঙ্কের একটি টুকরো যোগ করা হয় ইলেকট্রনের তথ্যের সাথে। দেখো এটি একটি জারণ বিজারণ বিক্রিয়া। CuSO জলীয় দ্রবণে 3 বলছে CuSO দ্রবণে কী দিয়েছে, জিঙ্কের টুকরো Zn দিয়েছে। তো বিক্রিয়া করলে কী উৎপন্ন হবে, ZnSO4 প্লাস Cu, এটা বিক্রিয়াতে উৎপন্ন হবে। এই বিক্রিয়াতে যদি আমরা দেখি যে বিক্রিয়া কী ঘটেছে, বিক্রিয়া এটা কী ছিল, বিক্রিয়ার আগে আয়ন ইলেকট্রন সমীকরণ যদি দেখি, আয়ন ইলেকট্রন সমীকরণ কী ছিল, Cu2 প্লাস Zn, Zn2 প্লাস হয়েছে প্লাস Cu হয়েছে। অর্থাৎ এই বিক্রিয়ার মাধ্যমে আমরা বলতে পারি কি, Cu দুটো ইলেকট্রন Cu2 প্লাস থেকে Cu হয়েছে, আর Zn থেকে Zn2 প্লাস হয়েছে। অর্থাৎ Cu2 প্লাস দুটো ইলেকট্রন গ্রহণ করে কি হয়েছে, ধাতব কপারে পরিণত হয়েছে। ইলেকট্রন গ্রহণ কি বিক্রিয়া, ইলেকট্রন গ্রহণ বিজারণ বিক্রিয়া। আর কে, Zn দুটো ইলেকট্রন বর্জন করে -2e দীক্ষিত রয়েছে Zn2 প্লাস, দুটো ইলেকট্রন বর্জন করে Zn2 প্লাস হয়েছে। তো ইলেকট্রন বর্জন কি বিক্রিয়া, ইলেকট্রন বর্জন জারণ বিক্রিয়া। তবে এখানে যে বিক্রিয়াটা ঘটেছে জারণ বিজারণ বিক্রিয়া বলা যেতে পারে, এটা একটু ব্যাখ্যা করে লিখতে হবে। তারপর বলছে 3 অথবা কার্বন বিজারণ ও তড়িৎ বিজারণের মধ্যে পার্থক্য। কার্বন বিজারণ ও তড়িৎ বিজারণের পার্থক্য কী হবে,
কার্বন বিজারণ আর তড়িৎ বিজারণ। তো কার্বন বিজারণ আর তড়িৎ বিজারণ পার্থক্য কী হবে? কার্বন বিজারণ তড়িৎ বিজারণ পার্থক্য। কার্বন বিজারণ পদ্ধতিকে ধাতব অক্সাইডকে উচ্চ উষ্ণতায় কার্বন দ্বারা বিজারিত করে ধাতু নিঃসরণ করা হয়। আর তড়িৎ বিজারণকে ধাতুর গলিত লবণ অথবা কোনো কোনো ক্ষেত্রে ধাতব লবণের জলীয় দ্রবণে তড়িৎ বিজারণ করে ধাতু নিষ্কাশন করা হয়। 2 নম্বর কি, কোক বা চারকোল বিজারক হিসেবে কাজ করে। সাধারণ বিজারক ব্যবহৃত হয় না, ক্যাথোডে ইলেকট্রন সরবরাহ করে। তিন কি বলেছে, তড়িৎ প্রবাহ চালনা করার প্রয়োজন হয় না, এখানে তড়িৎ প্রবাহ চালনা করতে হয়। এটি উচ্চ উষ্ণতার প্রয়োজন হয়, এখানে উষ্ণতার প্রয়োজন হয় না। তারপরে গ্রুপ ডি। গ্রুপ ডি এর প্রথম কোশ্চেন 4-1 কি বলেছে? বলেছে দুটি অজানা রোধকে শ্রেণী সমবায়ে শ্রেণী সমবায়ে সমান্তরাল সমবায়ে যুক্ত করলে তুল্যরোধের মান কত? 10 ওহম ও 5 ওহম, 20 ওহম ও 5 ওহম। রোধ দুটির মান নির্ণয় করো। দুটি অজানা রোধকে সমান্তরাল সমবায়ে যুক্ত করতে বলেছে। ধরি আচ্ছা না, আচ্ছা ধরি দুটি রোধ R1 ও R2, যেখানে R1 গ্রেটার দেন R2। শ্রেণী সময় যুক্ত করলে তুল্যরোধ কত হয়? আমরা শর্ত অনুসারে লিখতে পারি যে শর্তে R1 যোগ R2 সমান কত? 20 ওহম 1 নম্বর। আর 2 নম্বর শর্ত কি বলেছে? 2 নম্বর শর্ত বলেছে যে সমান্তরাল সময় যুক্ত থাকবে, মানে 1/R1 যোগ 1/R2 সমান 1/5। এখানে আমরা কী লিখতে পারি? লসগু করলে R1 যোগ R1 R2 ঠিক আছে, R1 যোগ R2 সমান কত? 1/5। এখানে কী পাবো? R1 R2 সমান কত? 20/R1 R2 তাই 1/5। এখান থেকে আমরা কী লিখতে পারবো? R1 R2 সমান কত? 100। তো এখানে R1 এর মান বসায় কত হবে? R1 মান বসালে 20 বিয়োগ R2 গুণ R2 সমান 100। এখানে কি লিখতে পারি? 20R2 বিয়োগ R2 স্কোয়ার সমান 100। যদি একদিক করলে কী হবে? R2 স্কোয়ার মাইনাস 20R2 প্লাস 100 সমান 0। 100 থেকে যদি আমরা মিলাতে চাই, এটা কত হবে? R2 বিয়োগ 10 তার হোল স্কোয়ার সমান 0। তো R2 সমান কত? 10 ওহম। তো R2 যদি 10 পাই, R1 সমান কত? R1 সমান 10 ওহম, অর্থাৎ R2 R1 দুভাইকে, অর্থাৎ অতএব রোধ দুটির মান 10 ওহম করে। সূত্র হলো রোধ দুটির মান কত করে? 10 ওহম করে। তারপরে কি বলেছে? অথবাতে জলবিদ্যুৎ উৎপাদনের 4-1 অথবা কি বলেছে? জলবিদ্যুৎ উৎপাদনের কার্যনীতি লেখা। জলবিদ্যুৎ উৎপাদনের কার্যনীতি একটু বড় কোশ্চেন, তোমরা দেখে নিতে পারো বই থেকে দেখলে পেয়ে যাবে। বলছে জলবিদ্যুৎ যে শক্তি উৎপাদক সংস্থা বা কেন্দ্রে প্রবাহমান জলের গতিশক্তিকে টারবাইন ঘোরানোর কাজে ব্যবহার করায়, তার থেকে জেনারেটরের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করা হয়, তাকে জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র বলে। জলবিদ্যুৎ উৎপাদনের ভিত্তি কৌশল কি? জলবিদ্যুৎ উৎপাদনের প্রথম ধাপে উচ্চ বাঁধ নির্মাণ করে নদীর প্রবাহকে রোধ করা হয়। এর ফলে বাঁধের পেছনে একটি সুবিশাল জলাধার তৈরি হয়ে ওঠে। জলাধারে সঞ্চিত জলের পরিমাণ বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে বাঁধের পেছনে জলস্তরের উচ্চতা ক্রমশ বৃদ্ধি পায়। এই পদ্ধতিতে প্রবহমান নদীর জলাধারের গতিশক্তিকে স্থিতিশক্তিতে রূপান্তরিত করা হয়। জলাধারে সঞ্চিত জলের উচ্চতা এবং সেই কারণে তার স্থিতিশক্তির মান যথেষ্ট বেশি হলে বাঁধের মধ্যভাগে থাকা স্লুইস গেট বা স্লাইডিং গেট খুলে দিয়ে সঞ্চিত জলের একাংশ বের করে দিতে দেওয়া হয়। নির্গত এই জলাধারকে সরু নলের সাহায্যে উচ্চ বেগে বাঁধের তলদেশে স্থাপিত টারবাইন অভিমুখে চালনা করা হয়ে থাকে। পতনশীল জলের উচ্চতা যত বেশি হয়, জলাধারের টারবাইন ব্লেড তত উচ্চ গতিতে বা স্থিতিশক্তির বিনিময়ে পাওয়া যে সেই আঘাতসহ জোরে ঘোরায়। টারবাইন আবার একটি দণ্ডের মাধ্যমে জেনারেটরের সঙ্গে যুক্ত থাকে। টারবাইনের ঘূর্ণনজনিত গতিশক্তি
এই দণ্ড মারফত জেনারেটরে সঞ্চালিত হয়ে সক্রিয় করে এবং জেনারেটরের শক্তি বিনিময়ে বিদ্যুৎ উৎপাদন করে। এটা বই থেকে তোমরা দেখে নিও। তাহলে 4-2 বলেছে কোন শর্তে ওহমের সূত্র প্রযোজ্য হয় না এবং নষ্ট ফল বলতে কী বোঝায়। 4-2 বলছে কোন সূত্রে ওহমের সূত্র প্রযোজ্য হয় না। ওহমের সূত্র প্রযোজ্য হয় না কোন সূত্রে? ওহমের সূত্র বলছে উষ্ণতা এবং অন্যান্য ভৌত অবস্থা যদি অপরিবর্তিত রাখা না হয়, চেঞ্জ করলে ওহমের সূত্র কখন প্রযোজ্য হবে না? উষ্ণতা ও অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত বলছে কোন সূত্রে ওহমের সূত্র প্রযোজ্য হয় না। 4-2 ওহমের সূত্র প্রযোজ্য হয় না উষ্ণতা পরিবর্তন করলে, তারপরে 4-2 কি বলেছে? বলেছে নষ্ট ফল বলতে কি বোঝো? নষ্ট ফল বলতে কী বোঝায়? বহির্বর্তনীতে তড়িৎ প্রবাহ চালনরত কোনো তড়িৎ কোষে তড়িৎচালক বল ও প্রান্তীয় বিভবভেদের অন্তর্ফল কোষটি নিজের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ চালনা করার জন্য প্রয়োজন অভ্যন্তরীণ বিভবভেদের সমান হয়। এই অভ্যন্তরীণ বিভবভেদকেই নষ্ট ভোল্ট বলা হয়। এবার 4-3 কি বলেছে? যে একটি তড়িৎরোধ ও তাপীয় রোধের মধ্যে পার্থক্য লেখো। তড়িৎরোধ আর তাপীয় রোধের মধ্যে পার্থক্য। তড়িৎরোধ ও তাপীয় রোধের পার্থক্য কী হবে? তড়িৎরোধ তাপীয় রোধের পার্থক্য বলছে তড়িৎরোধ তাপীয় রোধের পার্থক্য কি সংজ্ঞা অনুসারে কী পার্থক্য? পরিবাহী প্রান্তীয় বিভবভেদ ও তার মধ্য দিয়ে চালিত প্রবাহমাত্রার অনুপাত হলো তড়িৎরোধ এবং পরিবাহী দুই পৃষ্ঠের উষ্ণতার পার্থক্য তার মধ্য দিয়ে প্রবাহমাত্রার অনুপাতকে বলা হয় তাপীয় রোধ। বেশি হলে বস্তুটি সহজেই তড়িৎ পরিবহন করতে পারে না। তাপীয় রোধ বেশি হলেও বস্তুটি সহজে তাপ পরিবহন করতে পারে না। কি বলছে? তড়িৎরোধের এসআই একক ওহম, তাপীয় রোধের এসআই একক কেলভিন পার ওয়াট। এর মাত্রা কি হলো? mL²(10⁻³ I⁻²)। এর মাত্রা কত? m ইনভার্স L⁻², T³ আর থিটা। এটা দ্বিধাতব পাত কি? দ্বিধাতব পাত কাকে বলে? দ্বিধাতব পাত হলো দুটি ভিন্ন ধাতু দিয়ে তৈরি সমান মাপের একই দৈর্ঘ্য বস্তু বিশিষ্ট পাতকে। দ্বিধাতব পাত হলো দুটি ভিন্ন ধাতু দিয়ে তৈরি সমান মাপের অর্থাৎ একই দৈর্ঘ্য এক প্রস্থ এবং বেধযুক্ত দণ্ড পাতকে একটির ওপর আরেকটি থেকে সাধারণ উষ্ণতায় রিভেট করে আটকানো হলে সেই পাতযুগ্মকে বলা হয় দ্বিধাতব পাত। তারপর বলছে অথবা বৈদ্যুতিক বা টেলিফোনের তারকে টান অবস্থায় না রেখে একটু ঝুলিয়ে রাখা হয় কেন? বলছে বৈদ্যুতিক বা টেলিফোনের 4-3 অথবা কি বলছে? বৈদ্যুতিক বা টেলিফোনের তারকে টান অবস্থায় না রেখে কী করা হয়? সামান্য ঝুলিয়ে রাখা হয়। কারণ কি বলছে? যখন দুটি খুঁটির মাঝে টেলিফোন তার ঝুলিয়ে রাখা হয় তার মেন কারণ দুটি খুঁটির মাঝে টাঙানো টেলিফোন তার বৈদ্যুতিক তারটি গ্রীষ্মকালে প্রসারিত এবং শীতকালে সংকুচিত হয়। প্রসারণের ক্ষেত্রে টান অবস্থায় থাকলেও তার সমস্যা হয় না, কিন্তু শীতকালে যেহেতু তারটি সংকুচিত হয় তাই টানের উদ্ভব হয়। সংকোচনজনিত বলের প্রভাবে তারটি ছিঁড়ে যেতে পারে বা খুঁটিগুলো কাত হয়ে যেতে পারে। তাই টেলিফোন বা বৈদ্যুতিক লাইনের তারকে সামান্য ঝুলিয়ে রাখা হয় যাতে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা তৈরি না হয়। তারপর হচ্ছে কঠিনের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক ও আয়তন প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্ক কী? দৈর্ঘ্য প্রসারণ আলফা হলে গামা/3। বলছে ম্যাগনেসিয়াম অক্সাইড ও ম্যাগনেসিয়াম কার্বনেটের একটি মিশ্রণকে তীব্রভাবে উত্তপ্ত করে 2.2 ওজন হ্রাস পায়। মিশ্রণটির শতকরা সংযুক্তি নির্ণয় করে। কি বলছে? মিশ্রণটির
শতকরা সংযুক্তি নির্ণয় করো। চারের 4 ম্যাগনেসিয়াম অক্সাইড ও ম্যাগনেসিয়াম কার্বনেট। ম্যাগনেসিয়াম অক্সাইডের সঙ্গে কি MgO যোগ MgCO3 এই মিশ্রণ ছিল। এই মিশ্রণ উত্তপ্ত করে কি হতো, ওজন হ্রাস হয়েছে। ওজন হ্রাস মানে এখানে কি উৎপন্ন হয়, কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়, আর যোগ MgO উৎপন্ন হবে, এই তো উৎপন্ন হবে। এবার যদি আমরা ওজন দেখি, ওজন দেখলে কি পাবো, MgO এর ওজন কত, এর ওজন কত হবে, টোটাল ওজন 40.3, এর ওজন কত হবে 84.3। এই দুটো যে মিক্সচারের ওজন কত আসলো, যদি আমরা 1 মোল হিসাবে ধরি, 1 মোল হিসাবে ধরলে এর ওজন আসলো টোটাল 124.6 গ্রাম। এখানে উৎপন্ন হয়েছে কত, 44 গ্রাম, আর এখানে পড়ে আছে কত, পড়ে আছে কত, 80.6 গ্রাম। এবার এখান থেকে আমরা কি দেখলাম যে 124 পয়েন্ট এত থেকে ওজন হ্রাস হয় কতটুকু, এতটুকু। কি লিখতে পারি আমরা, 2.2 গ্রাম ওজন হ্রাস হয়, ওজন হ্রাস হয় 6.23 গ্রাম মিশ্রণ থেকে। কি লিখলাম আমরা, 2.2 গ্রাম ওজন হ্রাস হয় এত গ্রাম মিশ্রণ থেকে। এবার 44 গ্রাম ওজন হ্রাস কত গ্রাম সেটা বের করে নেব। 44 গ্রাম ওজন হ্রাস হয় 6.23 ইন্টু 44 বাই 2.2, কত আসলো, এটাকে কোন করলে আসছে 6 4 12, তো কত আসছে 124.6 গ্রাম, কত হলো 124.6 গ্রাম। এবার যে মিশ্রণ তো 44 গ্রাম ওজন হ্রাস, অর্থাৎ 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড তৈরি করতে আমাদের মিক্সচারের কত গ্রাম প্রয়োজন ছিল, মিক্সচার প্রয়োজন ছিল 124.6 গ্রাম। এবার আমরা যদি মিক্সচারটিকে আমরা 1 মোল ধরি, তো আমরা দেখতে পারবো এর ওজন কত আসছে 124.6 গ্রাম। তবে ওজন হিসাবে এদের অনুপাত কত ছিল, এদের শতকরা সংযুক্ত কত ছিল, এটা 50% ছিল, MgO 50% ছিল এবং MgCO3 50% ছিল, সেজন্য তো এদের দুজন অনুপাত এত এসছে। এদের অনুপাত কত ছিল, 50:50 অনুপাতে ছিল। তারপরে কি বলছে, বাণিজ্যিক জিঙ্কে 35% অশুদ্ধি আছে, এইরূপ 50 গ্রাম জিঙ্কে অতিরিক্ত পরিমাণ লঘু সালফিউরিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া ঘটালে কি পরিমাণ হাইড্রোজেন উৎপন্ন হবে। Zn প্লাস H2SO4 উৎপন্ন হবে, ZnSO4 প্লাস H2। যেটা কত আছে 65, এটা কত দেওয়া আছে 2। বলছি কত, যে 35% অশুদ্ধ আছে এইরূপ 50 গ্রাম জিঙ্কে। তবে অবিশুদ্ধ বা অশুদ্ধিযুক্ত জিঙ্কের পরিমাণ কত, অশুদ্ধিযুক্ত জিঙ্ক কত আছে 50 গ্রাম। অশুদ্ধিযুক্ত, বিশুদ্ধ জিঙ্ক কত হবে, বিশুদ্ধ জিঙ্ক 50 ইন্টু 65/100, যেহেতু 35% অশুদ্ধি, তা 65% শুদ্ধ, ভালো, ওটা কাটলে 2 সমান কত আসলে 32.5 গ্রাম, অর্থাৎ 32 গ্রাম আছে বিশুদ্ধ জিঙ্ক। আর আমরা কি জানি 65 গ্রাম থেকে জিঙ্ক হাইড্রোজেন কত হয়, 2 গ্রাম। আমরা কি লিখবো, 65 গ্রাম Zn থেকে H2 পাওয়া যায়
2 গ্রাম। 1 গ্রাম থেকে পাওয়া যায় কতটুকু? 2/65। আর কত? 32.5 গ্রাম থেকে পাওয়া যায় 2 গুণ 32.5/65 করলে কত হবে? 1 গ্রাম। অর্থাৎ উত্তর কত হবে আমাদের? অর্থাৎ H2 পাওয়া যাবে, হাইড্রোজেন পাওয়া যাবে 1 গ্রাম। তারপরে কি বলছে? 4-5 তড়িৎ বিস্তার পদ্ধতিতে অ্যালুমিনিয়াম মিশ্রণে অ্যালুমিনিয়ামের সঙ্গে ক্রায়োলাইট ও ফ্লোরস্পার মেশানো হয় কেন? তড়িৎ বিস্তার পদ্ধতিতে কী কী মেশানো হয়? অ্যালুমিনিয়ামের সাথে ক্রায়োলাইট ও ফ্লোরস্পার মেশানো হয়। 4-5 ক্রায়োলাইট ও ফ্লোরস্পার মেশানো হয়। এটা কি? তড়িৎ বিস্তার পদ্ধতিতে অ্যালুমিনিয়ামের সাথে ক্রায়োলাইট ও ফ্লোরস্পার মেশানো হয় কারণ কি? তড়িৎ বিস্তার পদ্ধতিতে অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশনের সময় অ্যালুমিনিয়ামের সঙ্গে কিছু পরিমাণ ক্রায়োলাইট 60% এবং ফ্লোরস্পার 20% মিশিয়ে তড়িৎ বিস্তার পদ্ধতি ব্যবহার করা হয়। কারণ বিশুদ্ধ অ্যালুমিনিয়াম Al2O3 গলনাঙ্ক প্রায় 2050 ডিগ্রি সেন্টিগ্রেড, ফলে উচ্চ উষ্ণতায় পৌঁছতে প্রচুর তাপশক্তি খরচ হয়। তাছাড়া এত অধিক তাপমাত্রায় অ্যালুমিনিয়াম তড়িৎ বিশ্লেষণের ফলে উৎপন্ন Al ধাতুর অনেকটাই বাষ্পীভূত হয়ে নষ্ট হয়ে যায়। অ্যালুমিনিয়ামের সঙ্গে ক্রায়োলাইট ও ফ্লোরস্পার মিশালে মিশ্রণটি গলনাঙ্ক 900 ডিগ্রিতে নেমে আসে, ফলে মিশ্রণটি বিকলনের জন্য অবিরত কম তড়িৎশক্তি খরচ হয় এবং নিম্ন উষ্ণতায় তৈরির ফলে ক্যাথোডে Al ধাতু সঞ্চিত হয়। মিশ্রণে উপস্থিত ফ্লোরস্পার তড়িৎ বিশ্লেষ্য পদার্থের দ্রবণের সান্দ্রতা কমিয়ে আয়নের চলাচলকে ত্বরান্বিত করে, অর্থাৎ আয়নগুলির গতিবেগ বৃদ্ধি পায়, ফলে তড়িৎ বিশ্লেষ্য পদার্থের দ্রবণের তড়িৎ পরিবাহিতা বৃদ্ধি পায় এবং তড়িৎ বিশ্লেষণ দ্রুত ঘটে। এর জন্য ক্রায়োলাইট ও ফ্লোরস্পার মেশানো হয়। তার বলছে তড়িৎ লিপনের একটি উদ্দেশ্য। তড়িৎ লিপনের ফলে কী হয়? তার ধাতু, সেই ধাতুটির মানে মান বৃদ্ধি পায়, অর্থাৎ অনেকদিন ধরে ভালো থাকে। এবং পরীক্ষাগারে H2S কীভাবে সংগ্রহ করা হয়? পরীক্ষাগারে H2Sকে সংগ্রহ করা যায় বাতাসের ঊর্ধ্ব অপসারণ দ্বারা। উত্তপ্ত Mgর উপর দিয়ে বায়ু চালনা করলে কী ঘটবে? উত্তপ্ত Mgর উপর দিয়ে বায়ু চালনা করলে কী ঘটে? বায়ুতে উপস্থিত Mg বায়ুর সাথে অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কী তৈরি করবে? Mg ও ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি করতে পারে। এবং যদি আরও বেশি উত্তপ্ত হয় তখন উত্তপ্ত Mg নাইট্রোজেনের সাথে বিক্রিয়া করে কী তৈরি করবে? ম্যাগনেসিয়াম নাইট্রেট তৈরি করে। ম্যাগনেসিয়াম নাইট্রেট তৈরি করে। এই দুটো বিক্রিয়া জেনারেলি ঘটে। এই গেল তোমাদের স্কুল নম্বর 8-এর প্রত্যেকটা গ্রুপে, গ্রুপ বি, গ্রুপ সি, গ্রুপ ডি ডেসক্রিপশন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। এবং পরবর্তী ভিডিও অর্থাৎ পরবর্তী পার্ট 9 আপলোড করা হবে। ভিডিওটি সাবস্ক্রাইব করবে এবং চ্যানেলের সাথে থেকে অবশ্যই তোমরা দেখতে পাবে।